গুড মর্নিং, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা থাম্বনেল দেখে জেনেই গেছেন যে আজকের ভিডিও হতে চলেছে একটা পুণ্যস্থানের জন্য, যেটা হচ্ছে গিয়ে গঙ্গাসাগর। আপনারা এতদিন শুনেছেন সবতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, বাট এই মুহূর্তে গঙ্গাসাগর যাওয়ার জন্য যেসব পরিষেবা রয়েছে তার জন্য আর ওই কথাটা খাটে না যে সবতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখন বলা যায় সবতীর্থ একবার, গঙ্গাসাগর বারবার, অর্থাৎ কথাটা পুরোপুরি পাল্টে গেছে। তো এই মুহূর্তে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। ঘড়িতে এখন বাজে হচ্ছে গিয়ে 5টা। তো 5:20 একটা নামখানা লোকাল রয়েছে, সেই নামখানা লোকাল ধরে আমরা চলে যাব নামখানাতে। তারপর সেখান থেকে আমরা জেটি ঘাটে গিয়ে জেটি ঘাট থেকে বেনুবন জেটি ঘাট যাবো, সেখান থেকে গাড়ি ধরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে একদম গঙ্গাসাগর কপিলমুনির আশ্রমে। তো আপনারা জানেন আর কদিন পরই পৌষ সংক্রান্তি, অর্থাৎ 12ই জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু হয়ে যাবে। আর 14ই জানুয়ারি গঙ্গাসাগরে পুণ্যস্থান রয়েছে। তো সারা ভারত থেকে বিভিন্ন রকমের লোক আসবে এখানে, কারণ জায়গাটার নাম শুনে বুঝতে পারছেন গঙ্গাসাগর, অর্থাৎ যেখানে সাগরে এসে গঙ্গা মিশেছে। তো গঙ্গার উৎপত্তি গোমুখ থেকে শুরু করে, তো সেখানের ভিডিও হয়তো আগামী দিন আমরা করব। আর এই মুহূর্তে যেহেতু গঙ্গাসাগর মেলা সামনে উপস্থিত, তাই গঙ্গাসাগর মেলাটাই আমরা করার চেষ্টা করছি। তো আগামীতে দেখছি আর কী করা যায়। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে, এখন ট্রেনের দিকেই যাচ্ছি, ট্রেনটা ধরবো। অর্থাৎ আপনারা এর আগে যেসব ভিডিওগুলো দেখেছেন সেখানে দেখতে পেয়েছেন যে মোটামুটি সবাই কাকদ্বীপ হয়ে লট নাম্বার 8 ঘাট থেকে যাওয়া আসা করে, বাট আমরা সেটা রুটটা নেব না, কারণ সেখানে কিছু বাধ্যবাধকতা থাকে। যেমন ধরুন কখনো কুয়াশার জন্য গাড়ি দেরি করে, কখনো ভিড়ভাড় থাকার জন্য দেরি হয়। তো বাট আমরা এবার যে রুটটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে নামখানার রুট। তো এটা একটা নতুন পথ, এই নতুন যাত্রাপথ কেমন হয়, কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে সেগুলোই বলবো, কারণ আমরা এই চ্যানেলে ইনফরমেশানই দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন শিয়ালদার সাউথ ডিভিশনে চলে এসেছি। তো এবার একটা 9 কোচের গাড়ি রয়েছে মেবি, তো উঠে পড়বো। উঠে ফাঁকাই রয়েছে, কারণ মনে রাখবেন যে আপনি কিন্তু যদি কোনো নেটে বা অ্যাপে সার্চ করেন সেখানে কিন্তু শিয়ালদা থেকে ডাইরেক্ট কোনো আপনি নামখানা ট্রেন দেখতে পাবেন না। আপনি পাবেন প্রচুর লক্ষ্মীকান্তপুর স্পেশাল। মনে রাখবেন কিছু কিছু লক্ষ্মীকান্তপুর ট্রেন রয়েছে যেগুলো কিছু লক্ষ্মীকান্তপুরে গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরেই সেটা আবার নামখানা লোকাল হয়ে বেরিয়ে পড়ে। তো আমরা সেরকমই একটা ট্রেন নিয়ে নিয়েছি। তো এবার আমরা চলে যাচ্ছি। তো আমাদের এখান থেকে যে ট্রেনটা আমরা নিচ্ছি সেটা 5:20 ট্রেন। এছাড়াও আরও অনেক ট্রেন রয়েছে। এর পরের ট্রেন 7:14-তে। আর অতক্ষণ অপেক্ষা না করে আমরা এই 5:20 ট্রেনটাই নিয়ে নিচ্ছি, যত সম্ভব তাড়াতাড়ি পৌঁছানো যায়, আবার যেন তাড়াতাড়ি ফিরতে পারি, কারণ দিনে গিয়ে দিনে ফিরবো এরকমই একটা পরিকল্পনা রয়েছে। তো দেখা যাক আমরা কি করতে পারি। তো চলুন, একটা কামরা পেয়েছি, সেখানে উঠে পড়ি। দেখতে পাচ্ছেন ট্রেনে উঠে পড়েছি, একটা জানলার ধারে সিট নিয়ে নিয়েছি, ট্রেনটা পুরো ফাঁকাই রয়েছে। তো আশা করছি আমাদের এখন এখান থেকে শিয়ালদা থেকে নামখানার ডিস্টেন্স রয়েছে 95 কিলোমিটার। তো সময় লেগে যাবে মোটামুটি 2 ঘন্টা 45 মিনিট মতো। তো আপকামিং কী হচ্ছে ট্রেনে, কী ভিড়ভাড় থাকছে সবই বলে দিচ্ছি। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মোটামুটি সকাল 4টের দিক করে। তো সেখান থেকে এসে লোকাল ট্রেন ধরে শিয়ালদা আসা, কারণ সকালবেলা ট্রেন খুব কম থাকে। তো শিয়ালদা এসে শিয়ালদার
5:20 ট্রেনটা চড়ে বসেছি। এখন ঘড়িতে বাজে 5:05, এখনও 15 মিনিট হাতে সময় রয়েছে ট্রেন ছাড়ার। তো আপকামিং ট্রেন কীভাবে কোথায় কখন যাচ্ছে দাঁড়াচ্ছে দেখব, চলার পথ কেমন, কী সুগম কী মসৃণ সেটা দেখব, দেখে তারপর আপনাদের আপকামিং ডিটেলসগুলো দিতে থাকবো। তো আপনারা চ্যানেলটা দেখতে থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন। ঘড়িতে বাজে 5:20, আমাদের ট্রেন বেরিয়ে পড়লো শিয়ালদা থেকে নামখানার উদ্দেশ্যে। সকালের ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্রেন পুরো প্যাকটা ভর্তি, ছুটির দিন। ট্রেন আমাদের এখন এসে দাঁড়িয়েছে কাকদ্বীপে, বাট আমরা নামবো নামখানা। কাকদ্বীপ থেকেও যাওয়া যায়, বাট আমরা একটা নতুন পথ ধরে যাব, সেটা নামখানা হয়ে, সেটা আপনাদের দেখাবো, যেটা যেতে আপনার খুব সুবিধা হবে। কারণ কাকদ্বীপ হয়ে গেলে অনেক সময় কুয়াশার জন্য, জোয়ার ভাটার জন্য অনেক সময় ট্রেনের ভেসেল পেতে অসুবিধা হয়। বাট আমরা যে রুট দিয়ে যাবো সেই রুটে কোনো অসুবিধা হওয়ার প্রশ্নই নেই। তো দেখতে পাচ্ছেন ট্রেন একটু ফাঁকা হয়েছে, একটু আগে পুরো প্যাকটা ভর্তি ছিল, তো সেই জন্য কিছু ভিডিও করা যাচ্ছিল না। ঠান্ডা দিকে প্রচুর রয়েছে, কুয়াশাও প্রচুর রয়েছে। তো আমরা আর 2টো স্টপেজ পরই নামখানা থেকে নামবো, তারপর সেখান থেকে আমরা চলে যাব গঙ্গাসাগরের পথে। সব তীর্থ একবার হলেও এখন থেকে গঙ্গাসাগর বারবার। দেখতে পাচ্ছেন পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে, আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি নামখানার উদ্দেশ্যে। আমাদের ট্রেন এসে দাঁড়ানো নামখানা স্টেশনে। ঘড়িতে এখন বাজে হচ্ছে পুরো 8টা। 5:20 যাত্রা শুরু করেছিলাম, 2 ঘন্টা 40 মিনিট সময় নিয়ে 8টার সময় আমরা চলে এলাম নামখানা স্টেশনে। মাঝে 7টার দিকে লক্ষ্মীকান্তপুরে গেছিলো, সেখানে 20 মিনিট মতো হল্ট দিয়েছিল, কারণ ডাইরেক্ট কোনো নামখানার ট্রেন থাকে না। লক্ষ্মীকান্তপুরে যে ট্রেনগুলো সেগুলোরই কিছু কিছু ট্রেন হল্ট দিয়ে নাম পাল্টে সেটা নামখানার দিকে চলে আসে। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি নামখানা, এবারে দেখছি বাইরে কীভাবে কী করা যায়। দেখতে পাচ্ছেন নামখানা স্টেশনের বাইরে চলে এসেছি, বাইরে টোটো স্ট্যান্ড রয়েছে, সেদিকে যাচ্ছি, গিয়ে টোটোওয়ালাদের সাথে কথা বলছি, ফেরিঘাট অব্দি যেতে কত কী নিচ্ছে দেখছি, তারপর ফেরিঘাটের দিকে বেরিয়ে যাওয়া। ছুটির দিন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ নেমেছে, অর্থাৎ শহর থেকে এই মফস্বলের দিকে বা বলতে পারেন গ্রামাঞ্চলের দিকে প্রচুর মানুষ আসছে। আর এখন যেহেতু এই গঙ্গাসাগর মেলার জন্য এখানে প্রচুর ভিড় হচ্ছে, আর কদিন পরই মেলা। তো চলুন টোটোলার সাথে কথা বলি গিয়ে। টোটো করে যাচ্ছি এখন ফেরিঘাটের দিকে, ভাড়া পড়ছে আমাদের 20 টাকা করে। স্টেশন থেকে বেরিয়ে আমরা এই উপরের দিকে এসে গেছি। এখান থেকে কতক্ষণ লাগবে যেতে? বললেন দাদা 5 থেকে 6 দিন মতো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে গাড়ি রয়েছে, আপনারা নিতে পারেন, হেঁটে এসে প্রত্যেকে গাড়ি নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনার ভাড়া কম করতে পারে। তো স্টেশন থেকে বেরিয়েই নিয়ে নিয়েছি টোটো, একটা টোটোতে 8 জন 9 জন বা 10 জন নিচ্ছে। আমরা চলেছি জেটি ঘাটের দিকে।
রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। চারদিকে কুয়াশার চাদরে মোড়া রয়েছে, হালকা ঠান্ডা রয়েছে। দেখতে পাচ্ছেন জানুয়ারি মাস মানে ছুটি ছাটা, সব পিকনিক করতে বেরিয়ে পড়েছে এলাকার লোকজন গাড়িতে গান বাজনা লাগিয়ে। আর আমরা চলেছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। দেখলেন এই টোটোগুলো আমাদেরকে এখানে নামিয়ে দিল, তারপরে একটু খাওয়া দাওয়া করলাম। তো এইখানে একটা দোকানে কচি তরকারি নিয়ে নিলাম, কিছু খাওয়া দরকার, সকালে সেই বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি। তো দেখা যাক কী কী চলছে। আর করার পরে এই যে ফেরিঘাট দেখতে পাচ্ছেন, ফেরিঘাটের লাইনে দাঁড়িয়ে বিশাল একটা লাইন পড়েছে। বাইরে টিকিট কাউন্টারও আছে, আর ভেসেলের বা লঞ্চ যাই বলুন তার ভেতরে গিয়েও টিকিট কাটা যায়। তো লাইনে দাঁড়িয়ে আছি, এখন আসেনি, গেট বন্ধ রয়েছে। ভেসেল এলেই ভেসেলে উঠে পড়বো। আর ঘন্টাখানেক মতো লাগবে ওই পারে যেতে। ভাড়া বোধ হয় 40 টাকা, বাট উঠে আমি ভাড়াটা কেটে আপনাদের জানিয়ে দেবো যে কত কী পড়ছে। তারপর ওখান থেকে গাড়ি নিলেই আমরা পৌঁছে যাবো একদম সাগর পাড়ে, অর্থাৎ গঙ্গা সাগর। তো অপেক্ষা করুন, কীভাবে পৌঁছাচ্ছি দেখাচ্ছি। শুনলাম 8:30টায় ছাড়বে, এখন 8:25 বাজে। তো আর কিছুক্ষণেরই অপেক্ষা, মিনিট বাজে গেলেই ভেসেল এলেই আমাদের ছেড়ে দেবে, আমরা উঠে পড়বো। দেখতে পাচ্ছেন গেট বন্ধ হয়ে গেল, আর এই লঞ্চে হবে না, 8:30টার লঞ্চ আর হবে না। এরপরে যারা দাঁড়িয়ে তাদেরকে 9:30টার লঞ্চে যেতে হবে। আমরা এই দেখছেন এই যে জিরিতে ঢুকে পড়েছি। এবার আমরা লঞ্চে উঠবো। লঞ্চে গিয়ে ভাড়া তো লঞ্চেই কাটবে, নিচে কাটছে না। তো ভাড়াটা কাটার পর বলে দেবো কি কোথায় বসতে পারছি দেখছি। দেখা যাক, চলুন। এখানে লাইনের সিস্টেম আছে, দেখতে পাচ্ছেন প্রচুর বড় বড় জাহাজ লঞ্চ রয়েছে, ট্রলার। আর আমাদেরকে ভেতরে ঢুকতে হবে, এখন নাকি উপরে বসার নিয়ম নেই। তো ভেতরে দেখছি আদৌ বসার জায়গা আছে কিনা। তো নামছি ভেতরের দিকে। দেখতে পাচ্ছেন একদম মেশিনের সামনে বসেছি।
পাচ্ছেন নামখানা থেকে বেনুবন লঞ্চ ঘাটে ভাড়া 40 টাকা। টিকিট কেটে নিয়েছি, এই লঞ্চে আমরা চলে এলাম। আর বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে, টিকিট চেকিং হবে। টিকিট জমা নিয়ে নিল, এবার বাইরে যাচ্ছি গিয়ে দেখছি কি ট্রান্সপোর্ট পাওয়া যায়, সেটা করে আমরা কপিলমুনি আশ্রম। এখন এখানে সব কিছুই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, লাইট লাগিয়ে দিয়েছে, বাইরে লাইটের গেট পড়ে গেছে, কারণ সামনেই সাগর মেলা। দেখছেন আমরা এই লঞ্চটা এলাম, এই লঞ্চটা দিয়ে এরা যাবে, লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা বাইরে যাচ্ছি, এখানে প্রিয়া নিউজ টয়লেট রয়েছে, এখানে একটা রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। তো আমরা বাইরের দিকে যাচ্ছি, দেখছি কিরকম কি গাড়ি ভাড়া চাইছে আমাদের থেকে। এখানে দেখতে পাচ্ছেন টোটো রয়েছে, ম্যাজিক গাড়ি রয়েছে, ইলেকট্রিক ভ্যান রয়েছে, সব কিছু শেয়ারে যাওয়ার ব্যবস্থা রয়েছে, আবার রিজার্ভ করে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। এবার আপনি কোনটায় যাবেন সেটা আপনার ব্যাপার। আপনারা যদি পরিবারের লোক সংখ্যায় বেশি থাকেন তাহলে অবশ্যই আপনি রিজার্ভ করে যাবেন, আর যদি সিঙ্গেলে থাকেন, দুজনে থাকেন, তাহলে শেয়ার গাড়ি নেবেন। তো আমিও সিঙ্গেলেই আছি, তো দেখি শেয়ার গাড়ি নেব, নিয়ে দেখছি কি কত পড়ছে সেটা আপনাদের জানিয়ে দেবো। বেনুবনে নামার পরে একটা টোটোতে উঠে পড়েছি, পার হেড 60 টাকা করে নিচ্ছে, 5 জন বসতে পারছি আমরা, আর বললো সময় লাগবে আধ ঘন্টা মতো। এদিকে দেখছেন পাশে পাশে বড় বড় যে প্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, এগুলো সব পুণ্যার্থীদের থাকার জন্য ব্যবস্থা হচ্ছে। রাস্তা ফাস্তা পুরো নতুন করে মেরামত হচ্ছে, কারণ আর কদিনের মধ্যেই সাগর মেলা, লোকে লোকারণ্য হয়ে যাবে, ভিড় লেগে যাবে। তো আমরা আস্তে আস্তে এই রাস্তা ধরে চলে যাচ্ছি। পাড়টা দেখছেন খুব সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হচ্ছে, যাতে লোক চলাচলের জন্য সুবিধা হয়। ওদিক থেকেও লোক আসছে, যারা আগামী গতকাল এসেছিলেন আর চলে যাচ্ছেন, আর আমরা এসেছি। তো এখন গ্রামের মেঠো রাস্তা ধরে আমরা চলতে থাকবো কপিলমুনি আশ্রম অর্থাৎ সাগর মেলার দিকে। চারদিকে খাবার দাবারের বিভিন্ন দোকান বসে গেছে, এখন থেকেই মেলা বসে গেছে দেখতে পাচ্ছেন। যদিও মেলার এখনো সময় বাকি রয়েছে, বাট এখন থেকেই বসে গেছে, বিভিন্ন ক্যাম্প তৈরি হচ্ছে। আসার পথে দেখলাম এখানে এসে দর্শনার্থী বা পুণ্যার্থীরা থাকবে, সেই সামনে চলে এসেছি কপিলমুনির আশ্রমে। আর দেখতে পাচ্ছেন বাইরে বিশাল বড় লাইন পড়ে গেছে। এখান থেকে আপনি পুজোর প্রসাদ হিসাবে নকুলদানা, চিড়ে, খিল, কদমা, যা যা জিনিস লাগে আপনি সব এখান থেকে পেয়ে যাবেন। ধাগা, সুতো নিয়ে আপনি প্রসাদ বানিয়ে নিতে পারবেন। মানে ছবি থেকে, বই থেকে, মূর্তি সবই পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন বিশাল বড় লাইন পুজো দেওয়ার জন্য। ভেতরে কতটা ঢুকতে পারবো জানি না। তো দেখতে পাচ্ছেন বিশাল লাইন পড়েছে এখানে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা চলে এসছে, এনারাই এসে এখানে ভিড় জমান। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা দেখাচ্ছি আমাদের কপিলমুনির আশ্রম। আগে যে কপিলমুনির আশ্রম ছিল সেটা কালের গর্ভে সমুদ্রতেই মিলিয়ে গেছে। এটা এই পুজো উপলক্ষে প্রত্যেক বছর মানুষের যে জনসমাগম যে আছড়ে পড়ে এই সাগর পাড়ে, সেইটাকেই তুলে ধরার জন্য এই নতুন মন্দিরটি বানানো হয়েছে। ভিতরে কপিলমুনির মূর্তি রয়েছে। এখানে যারা আসেন এই গঙ্গা পাড়ে চান করে উঠে তারা ভিজে বস্ত্রতে এসেই এখানেই পুজো দিয়ে থাকেন। তো চলুন বাইরে থেকে আপনার যতটা দেখানোর সুযোগ পাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন বাইরে বিশাল বড় লাইন পড়ে গেছে পুজো দেওয়ার জন্য।
জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, বাট এখান থেকে আপনাদেরকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে মূর্তি দর্শন করিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কপিল মুনির মূর্তি। আপনারা চাইলে এসে ছবি পুজো দিতে পারেন প্রণামী দিয়ে। তো বাইরে থেকেই ছবি তুলে নিচ্ছি, ভেতরে তো ছবি অ্যালাউ নেই। মানে মা গঙ্গা রয়েছে, কপিল মুনি রয়েছে, আর রাজা সাগর রয়েছে। তিনজনের মূর্তি রয়েছে এখানে। আপনারা আসবেন, পুজো দেবেন, দর্শন করবেন। কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মানুষ বিভিন্ন রকম তাদের মনোকামনা নিয়ে বিভিন্ন রকম ধাগা বেঁধে দিয়ে যাচ্ছেন তাদের মনস্কামনা পূরণের জন্য। আর এই যে চারপাশটা এখন থেকেই সাজো সাজো রব দেখতে পাচ্ছেন। শত শত লোক এসে জড়ো হয়েছে এখানে। খাওয়া দাওয়া হই হই একটা উৎসবের পরিবেশ তৈরি হয়েছে এবং বিগত 1 মাস ধরে এই পরিবেশ সেখানে বজায় থাকবে। তো আপনারা আগামীতে যারা মনে করছেন আসবেন, তারা এই পথ ধরে চলে আসতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে এসে আমাদের টোটো নামিয়ে দিল। এখানে টোটো স্ট্যান্ড রয়েছে। সে আপনি কচুবেড়িয়া ঘাটি যেতে চান আর বেনুবন ঘাটি যেতে চান, যেখানে যেতে চান আপনি এখানের থেকেই টোটো পেয়ে যাবেন। আর এইদিকে দেখতে পাচ্ছেন চূড়াগুলো দেখা যাচ্ছে কপিল মুনি আশ্রম, ওদিকেই আমরা যাব। আর এদিক দিয়ে সাগর পাড়ে চলে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন দুধারে মোটামুটি দোকানপাট বসে গেছে, কোনো অসুবিধাই আপনার হবে না। তো চলুন আপনার সবটাই ঘুরিয়ে দেখাবো। একবেলার জন্য এসছি, আবার আজকেই ফিরতি পথে বাড়ি চলে যাব। তো যেটুকুন দেখাতে পারবো আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চ্যানেলটা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গঙ্গাসাগরের একদম হার্ট অফ সেন্টার কপিল মুনির আশ্রমের সামনে। এতদিন আপনারা গঙ্গাসাগর এসছেন যে রুট ধরে, যে আপনারা প্রথমে চলে এসছেন কাকদ্বীপ অবধি, সেখান থেকে 4 নম্বর ঘাট অর্থাৎ 8 নম্বর লটে এসে সেখান থেকে ফেরি পার হয়ে তারপর সেখান থেকে আপনারা কোনো একটা ট্রান্সপোর্টের মাধ্যম, সেটা বাস হতে পারে, অটো হতে পারে বা টোটো গাড়ি হতে পারে, ইলেকট্রিক ভ্যান হতে, সেগুলোর মাধ্যমে আপনারা এতদিন এই কপিল মুনি আশ্রম বা গঙ্গা পাড়ে এসছেন। বাট এবার একটা নতুন রাস্তা আপনার সামনে তুলে ধরলাম আমরা। সেটা হচ্ছে গিয়ে যে আপনারা শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসতে পারেন একদম নামখানা, কাকদ্বীপে না নেমে সেখান থেকে অটো করে জেটিঘাটে চলে আসবেন। জেটিঘাট থেকে জেটির মাধ্যমে আপনারা চলে আসবেন বেনুবনে এসে ওখান থেকে আপনি যদি গাড়ি নেন বা অটো, টোটো, রিক্সা যাই নেবেন, নিয়ে আপনি চলে আসবেন হচ্ছে গিয়ে কপিল মুনি আশ্রম। এটা নতুন রাস্তা। হয়তো একটু খরচা বেশি হলেও হতে পারে পার হেড। আমি বলে দিচ্ছি কত খরচা পড়ছে। ট্রেন ভাড়া পড়ছে শিয়ালদা থেকে আপনার 25 টাকা, তারপর একটা টোটো ভাড়া পড়ছে আপনার 20 টাকা। আর এরপরে যখন আপনি ফেরিতে উঠছেন, ফেরিতে পড়ছে পার হেড 40 টাকা। আর বাকি এখানে নামার পরে টোটোতে পড়ছে 60 রুপিস। তাহলে কত হলো? 60, 40, 100, আর ওদিকে 20, 120 আর 25, 145 টাকা। মানে আপনি 145 টাকায় চলে আসতে পারছেন একদম শিয়ালদা থেকে নিয়ে আপনি একদম গঙ্গাসাগর বা কপিল মুনির আশ্রমের সামনে। তো আমি এইভাবেই এলাম। আর এইভাবে এলে একটা সুবিধা হয় যে কাকদ্বীপ হয়ে এলে কি হয়, ওখানে অনেক সময় কিছু সময়ের জন্য ফেরি বন্ধ রাখা হয়, কুয়াশার প্রবলেম থাকে, অনেক সময় ঠিকঠাক করে ফেরি চলাচল করতে পারে না। বাট এইটা রুটটা দিয়ে এলে সেই প্রবলেমটা কিন্তু হবে না। এখানে কিন্তু ফেরি সবসময় চলতে থাকে। তো সেই জন্যই বললাম যে এইটা একটা নতুন রাস্তা, এটা দিয়ে আপনারা চাইলে আসতেই পারেন। দেবাদিদেব মহাদেব রয়েছেন, এখানে রয়েছে রাজা সাগর, আর ওই দিকে দেখতে পাচ্ছেন কপিল মুনি রয়েছে। এইখানে এই যে মহাদেবের যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, সেখান থেকে গঙ্গা বয়ে আসছে ওনার জটা থেকে নিয়ে এই মর্তে। তার পিছনে রয়েছে ডালা অর্কিড দেখতে পাচ্ছেন। এখান থেকে এসে চাইলে আপনারা ডালা সংগ্রহ করতে পারছেন। শুধু ডালা কেন, পুজোর যে কোনো সামগ্রী আপনারা এখান থেকে নিতে পারেন। দেখুন বিশাল বড় পরিসর জুড়ে রয়েছে, মানে যে কোনো রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন। পুজোর সামগ্রী থেকে আপনি যে কোনো ধরনের ডালা 50, 100, 200 বা একটা পুজো বা মন্দিরের অঞ্চলে যে জিনিসগুলো পাওয়া যায়
ঠাকুরের যে কোনো দ্রব্যাদি, অর্থাৎ দেখছেন পিতলের জিনিস, ঠাকুরের প্রসাদ, এগুলো সব আপনারা এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন হয়তো আরও অর্কিড খুলবে ওপর নিচে চারদিকে, এখন এই কটাই খুলেছে। তো আপনাদের সেগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে এসে পুজো সামগ্রী সংগ্রহ করতে পারেন, করে পুজো দিতে পারেন। আর মন্দিরের সামনেও বসে গেছে প্রচুর, সেখান থেকেও আপনারা নিতে পারেন। তো আমাদের কাজ আপনাদেরকে ইনফরমেশনগুলো তুলে ধরা, সেগুলো তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন একটু আগে আপনার দেখালাম কবিরমুনি আশ্রম, তার সামনে দিয়ে গিয়ে বাঁধানো রাস্তা, এই রাস্তায় চলে যাচ্ছে সিধে সাগর পাড়ের দিকে একদম। তো চলুন আপনাদেরকে সাগর পাড়টা আবার ঘুরিয়ে নিয়ে আসা দরকার। এতদিন আপনারা বঙ্গোপসাগরকে অনেক রকমভাবে দেখেছেন, পুরীতে দেখেছেন, দীঘাতে দেখেছেন, চেন্নাইতে দেখেছেন আমাদের ভিডিওতে। এবার দেখবেন সেই সাগরে এসে আমাদের গঙ্গা, অর্থাৎ যে গঙ্গা শিবের জটা থেকে উৎপন্ন হয়ে গোমুখ হয়ে আমাদের এই মর্তে এসেছে, ঋষিকেশ, হরিদ্বার হয়ে, বেনারস হয়ে, তো সেই গঙ্গায় আজ এখানে এসে মিশছে। তাই এই জায়গাটার নাম গঙ্গাসাগর, যেহেতু গঙ্গা এসে সাগরে মিশছে তাই এর নাম গঙ্গাসাগর। দেখতে পাচ্ছেন চারদিকে সাজো সাজো রব, সেলুন থেকে শুরু করে খাওয়ার ব্যবস্থা, আপনার কোনো কিছুরই অভাব হবে না এখানে। আমিষ নিরামিষ আপনি সবই পেয়ে যাবেন এখানে, জল খাবার থেকে মুড়ি, তরকারি। আর যেরকম দেখতে পাচ্ছেন একটা মেলা বা উৎসব হলে যেরকম ধরনের সামগ্রীর দোকান খুলে যায়, সেসব খুলে গেছে। চারদিকে অ্যানাউন্সমেন্ট চলছে। যদি আপনার কোনো প্রিয় ব্যক্তি এদিক ওদিক হারিয়ে গিয়ে থাকে, আপনি অ্যানাউন্সমেন্ট কাউন্টারে চলে যাবেন, সেখানে গিয়ে বলবেন, তারা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আপনাকে খুঁজে দেবে। এখানে রাজ্য সরকার সব রকমভাবে সহায়তা করছে, রাজ্য পুলিশ রয়েছে এখানে, তো অসুবিধার কোনো ব্যাপার নেই। দেখতে পাচ্ছেন শীতের পোশাক থেকে শুরু করে খাওয়া দাওয়া সব রকমের জিনিস, এগুলো কিন্তু সবই অস্থায়ী, এগুলো কিন্তু সারা বছর এলে আপনি কিন্তু দেখতে পাবেন না। শুধু এই সাগর মেলা বা গঙ্গাসাগর মেলা যেটা হচ্ছে এবছর 2024, সেই সময়ের জন্য কিন্তু হয়েছে। প্রত্যেক বছর এই সময় এগুলো হয়ে ওঠে অস্থায়ীভাবে, আবার 1-1.5 মাস পর এগুলো সব আস্তে আস্তে উঠে যায়। যত মেলার দিন এগিয়ে আসবে এই দোকানপাটের পসরা আরও বাড়তে থাকবে, আরও এখানে মানুষে গিজগিজ করবে, হাঁটা যাবে না, হয়তো রাস্তার এই চিহ্ন দেখা যাবে। এখন যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা তো দেখতে পাবেন না, শুধু মানুষের সারি, মাথার সারি দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, লেজার লাইটের ব্যবস্থা রয়েছে। আকাশ বাতাস কাঁপিয়ে এই এলাকা জানান দেবে যে এখানে গঙ্গাসাগর মেলা হচ্ছে। আর এখানে সব রকম গাড়ির ব্যবস্থা রয়েছে, আপনি যেখানে যেতে যাবেন সেখানে যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। আর শীত এবার সেরকমভাবে তো এখানে এখনও নেই, হয়তো ভোরবেলা বা রাতের দিকে একটু ঠান্ডার প্রকোপ থাকবে, বাট বেলা বাড়লে যখন এরকম প্রখর তাপ ছড়াতে শুরু করবে তখন কিন্তু আপনাকে আপনার শীত বস্ত্র খুলে ফেলতে হবে, গরম লাগতে শুরু করবে। এটা যথারীতি আমারও হচ্ছে। সকালবেলা অনেক শীত বস্ত্র পরে বেরিয়েছিলাম, বাট এখন এক এক করে খুলতে শুরু করেছি, মানে গরম আর নেওয়া যাচ্ছে না। হয়তো বাড়ি ফেরত যাওয়ার পথে আবার পড়তে হবে। আর এখানে পর্যাপ্ত পরিমাণে নারী পুরুষ সবার জন্যই টয়লেটের ব্যবস্থা রয়েছে পয়সার বিনিময়ে। আর আমরা যখন বেনুবন থেকে ফেরিঘাট থেকে নেমে যখন আসছিলাম তখন দেখলাম রাস্তায় প্রচুর পরিমাণে অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ পুরোপুরি স্নানের ব্যবস্থা, প্রাতক্রিয়ার ব্যবস্থা, সব রকম নারী পুরুষ নির্বিশেষে। তাই এলে আপনার কোনো রকম কোনো অসুবিধাই হবে না একদম। এবার আমরা চলে যাচ্ছি সাগর পাড়ের দিকে, এই রাস্তাটা গিয়ে একদম মিশবে সাগর পাড়ে। তো একদিনের জন্যই এসছি, একদিনই সারাদিন ঘুরবো ঠুরবো, তারপর আবার ফেরত চলে যাব। হয়তো একই পথেই ফেরত যেতে পারি, বা যদি অন্য পথেও ফেরত যাই সেটাও আপনার সামনে তুলে ধরবো। তো আমাদের চ্যানেলের উদ্দেশ্য থাকে আপনাদের সামনে কোনো ভালো জায়গা, স্থান তুলে ধরা, বা কোনো ধরনের মেলা যেটা বছরের প্রত্যেক বছর হয়ে থাকে সেরকম কিছু তুলে ধরা। তো এবছর আমরা সেটাই করছি। তো এবছর আমরা গঙ্গাসাগরটাকে করছি। এর আগে যদিও কোনোবার আমার গঙ্গাসাগর আসা হয়নি, এটা আমাদের প্রথমবার। তো আপনার সামনে গঙ্গাসাগরকে তুলে ধরছি। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন, যাতে যদি আপনাদের কোনো রকমভাবে আসতে হেল্প হয়ে যায়। তো রুটটা আবারও বলে দিলাম, শিয়ালদা থেকে আপনারা হয়তো ডাইরেক্ট নামখানা ট্রেন পাবেন না, লক্ষ্মীকান্তপুর ট্রেনগুলোই পাবেন। মনে রাখবেন কিছু কিছু লক্ষ্মীকান্তপুর ট্রেন লক্ষ্মীকান্তপুর আসার পরে সেগুলো কিছুক্ষণ হল্ট দেওয়ার পরে নামখানায় চলে আসে ডাইরেক্ট। তো আপনারা সেইভাবে চলে আসতে পারেন, নতুবা লক্ষ্মীকান্তপুর এসে ওয়েট করবেন। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা লোকাল আছে, সেটাই করে নামখানা চলে আসুন। বাইরে বেরিয়ে টোটো পেয়ে যাবেন, টোটোতে করে চলে আসুন নারায়ণপুর লঞ্চঘাটে। সেই লঞ্চঘাট থেকে লঞ্চ নিয়ে নিন বেনুবনের জন্য। তো বেনুবনের লঞ্চ করে সে নামার পরেই বাইরে দেখবেন আপনার জন্য টোটো, ম্যাজিক গাড়ি
ভ্যান দাঁড়িয়ে রয়েছে, তাতে উঠলেই একদম আপনাকে কপিল মুনি আশ্রমের সামনে নিয়ে চলে আসবে। ব্যাস, আসার পরে আপনি আপনার মতো করে ঘুরবেন। এবং এখানে কিন্তু কোনো রকম কুয়াশা, ভিড় ভাড়, যে ফেরি চলছে না, এই প্রবলেমগুলো নেই। যেটা কিন্তু কচুবেড়িয়া দিয়ে এলে কিন্তু অনেক সময় এই প্রবলেমগুলো থাকে, কিছু সময়ের জন্য বন্ধ থাকে কচুবেড়িয়া লঞ্চঘাট। কখনো কখনো কুয়াশার জন্য ভিজিবিলিটি কমে গেলেও পারাপার বন্ধ করে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন বিশাল বড় তোরণ বানানো হয়েছে এখানে, আরও কাজ চলছে এখনও, যদিও এখনও এই মেলা শুরু হতে কিছুটা সময় বাকি রয়েছে। তো আমরা আগেই চলে এসেছি, তো আপনাদের দেখাবো বলে, যাতে আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের যেদিন প্রয়োজন সেদিন যেন এসে বুঝতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ওই দিকগুলো দেখতে পাচ্ছেন চানের ব্যবস্থা হয়েছে, ওই দিকটা তো যাবো, তো ওই দিকটা এলাম যেহেতু সামনেই পড়লো তাই। এখানে দেখতে পাচ্ছেন জেসিবির মাধ্যমে ড্রেজিং চলছে, কারণ বেশি পলি পড়ে গেলে লোক এখানে নামতে পারবে না, তাই এই জায়গার পলিগুলোকে ড্রেজিং করে তুলে দেওয়া হচ্ছে। আর কিছুদিন সময় রয়েছে, তার মধ্যেই সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ব্যারিকেডিং করে দেওয়া হচ্ছে যাতে মানুষ আনন্দে উচ্ছ্বাসে ভেসে গিয়ে যেন কোনো বিপত্তি না ঘটে। তো চলুন, যে জায়গাগুলোতে চানের ব্যবস্থা করা হচ্ছে সেই জায়গাগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। একটু সাগর আর গঙ্গার জল ছুঁয়ে দেখবো, আপনাদেরকেও সেটা দেখাবো। এই দেখতে পাচ্ছেন এইসব জায়গাগুলোতে অস্থায়ী সব ক্যাম্প তৈরি হচ্ছে, এদিকেও ক্যাম্প তৈরি হচ্ছে, জোর কদমে কাজ চলছে। পুরোপুরি একটা অন্য পরিবেশ। যদি আপনি আজ থেকে 2-3 মাস আগে এখানে এসে থাকেন, যে পরিবেশ দেখে গেছেন, এই সময় এলে পুরোপুরি চিনতে পারবেন না। এটা একটা অন্যরকম রূপ ধারণ করেছে, একটা অন্যরকম চেহারা দেখতে পাচ্ছি। আমার টেন্টের ব্যবস্থা করা হয়েছে প্রচুর। এখানে দেখতে পাচ্ছেন এই হোগলা পাতা দিয়ে প্রচুর টেন্ট বানানো হয়েছে, এখানে সবাই থাকবে। এখানেও কোনো অনুষ্ঠানের ব্যবস্থাপনা রয়েছে। আর এই যে দেখছেন এই টেন্টগুলো এখানেও থাকার ব্যবস্থা করা হয়েছে, কারণ এই আর কদিন পরই এখানে কাতারে কাতারে মানুষ চলে আসবে, লাখো লাখো পুণ্যার্থী দর্শনার্থীর ভিড় বাড়বে। হ্যাঁ, যতদূর সম্ভব 9 তারিখ থেকেই বিভিন্ন ক্যাম্পগুলো চালু হয়ে যাবে, বাট এখন থেকেই মানুষ আসতে শুরু করে দিয়েছে। জানুয়ারি মাসের একদম প্রথম সপ্তাহতেই বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই মকর সংক্রান্তি উদযাপন হয় আমাদের রাজ্যে। তো সেই সময়ই এই গঙ্গাসাগর মেলা, যেটা মিলন তীর্থ গঙ্গাসাগর বলে পরিচিত, কারণ কোনো মেলা মানেই সেটা মিলন ক্ষেত্র, মেলাতেই মানুষের মিলন হয়। তো এখানে দেখতে পাচ্ছেন চারদিকে এরকম তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু সারা বছর কখনো থাকে না, আপনি কিন্তু এই মেলার সময় এলেই এগুলো একমাত্র দেখতে পারবেন। মেলা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আর এগুলো থাকবে না। এখানে কৃত্রিমভাবে সব রকমভাবে জলাশয়ের ব্যবস্থা করা হচ্ছে, সব কিছু তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন চারদিকে অস্থায়ী ক্যাম্পের সাথে সাথে অস্থায়ীভাবে ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনোভাবে এই এলাকাটা অন্ধকার না থাকে, আলোয় আলোকিত হয়ে উঠবে। যদিও হয়তো সন্ধ্যেবেলা অবধি থাকবো না, তাই এখানে আলোগুলো হয়তো দেখাতে পারবো না, বাতিস্তম্ভের আলোগুলো, তার আগেই চলে যাবো, কারণ পথ যেহেতু অনেকটাই, ফিরতে অনেকটাই হবে, কারণ আসতেই 5.5 থেকে 6 ঘন্টার উপরে সময় লেগে গেছে। তো আবারও অতটাই পথ অতিক্রম করতে হবে, কারণ ডিস্টেন্সগুলো অনেকটা করে বেশি। তো দেখতে পাচ্ছেন এই যে সবে একটা রাস্তা বানানো হয়েছে এখান থেকে। এই যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু মেনলি চান করার জন্য যাচ্ছে, স্নানের জন্য। তো চলুন, যারা আসবেন পূর্ণ স্নানের জন্য তাদেরকে পথটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে তোরণটা, এই তোরণের নিচ দিয়ে কাজ চলছে। যদি চলে যান একদম আপনাকে আপনার স্নানের জায়গাতে পৌঁছে দেবে, ঠিক যেটা আমরা দীঘা পুরীতে করে থাকি, যে সমুদ্রের পাড়ে আসা মানেই আমরা স্নানটাতে মেতে উঠি। এখানে দেখুন জোর কদমে কাজ চলছে, বিভিন্ন রকমভাবে প্রোটেকশনের ব্যবস্থা করা হচ্ছে, ওয়াচ টাওয়ার বানানো হচ্ছে। এখানেও দেখুন ড্রেজিং করে করে পলিগুলোকে উপরে তুলে আনা হয়েছে, যাতে এখানটা চানের উপযোগী করে তোলা যায়, সেটাই করা হয়েছে। তো চলুন আরও সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বাতিস্তম্ভের ব্যবস্থা করা হয়েছে, যাতে আলো থাকে। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো পুরোটাই স্নানের জন্য বরাদ্দ করা হয়েছে, এবং প্রচুর লোক এখন নারী পুরুষ নির্বিশেষে চান করছে। দেখতেই পাচ্ছেন পিছনে ব্যারিকেডিং করে রাখা হয়েছে, তার বাইরে যাওয়া যাবে না, দেখতে পাচ্ছেন। আর দূর থেকে নৌকা রয়েছে, এগুলোতে করে ওয়াচ করা হচ্ছে, যাতে মানুষ যাতে কোনোভাবেই আবেগে ভেসে গিয়ে কোনো অঘটন না ঘটায়। তার জন্য কোস্টাল এরিয়ার যে ব্যবস্থাপনা সেগুলো রয়েছে, তারা কন্ট্রোল করছে, দূর থেকে দেখছে। এবং আরও দূর থেকে অনেক
বড় বড় জাহাজগুলি যাচ্ছে, কারণ এখান থেকে প্রচুর বড় বড় জাহাজ যাওয়া আসা করে। আমরা যখন নৌকা করে ভেসেলে করে আসছিলাম বা লঞ্চে করে, তখন সেগুলো দেখানোর চেষ্টা করেছিলাম যতটা পেরেছি। কারণ এই মুহূর্তে আগে যেমন লঞ্চে করে এলে লঞ্চের ওপরে ডেকে বসতে দেওয়া হতো, এই মুহূর্তে সাগর মেলার জন্য লঞ্চের ডেকে বা উপরে বসতে দেওয়া হচ্ছে না, সবাইকে ভেতরেই বসতে দেওয়া হচ্ছে। তাই ভেতর থেকে যতটুকু ছবি তোলা সম্ভব সেটাই দেখিয়েছি। অন্য সময় এলে হয়তো আরও খোলামেলাভাবে আসতে পারতাম, দেখাতে পারতাম। তো দেখতে পাচ্ছেন মানুষ নেমে পড়েছে, গাড়ি পুরুষ মিশে চান করছে, নিজেকে পূর্ণ করছে। কারণ মানুষ এই গঙ্গা সাগর এসব জায়গাতে এসে নিজেকে শুদ্ধিকরণ করার চেষ্টা করে। এটা আদি অনন্তকাল ধরে হয়ে আসছে, আগামী দিনেও হবে, কারণ এই দেশের ধর্ম সবচেয়ে বড় জিনিস। তাই দেখতে পাচ্ছেন সবাই এখানে এসছে চানের জন্য, বাচ্চা থেকে বড় সবাই এই ঠান্ডার মধ্যে উত্তাল জলে নেমে পড়েছে চানের উদ্দেশ্যে। তো আপনারা আগামী দিন যারা আসছেন তারা আসবেন সব নিয়ম কানুন মেনে, সব কিছু অবলম্বন করে, সুরক্ষা অবলম্বন করে অবশ্যই এখানে স্নান করবেন। আর মনে রাখবেন কোভিড কিন্তু আবার ছড়াচ্ছে, তাই যতটা পারবেন নিজেকে প্রোটেক্ট রাখার চেষ্টা করবেন, মুখে মাস্ক পরবেন, তাহলে আপনি সুস্থ থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকবে, আপনার আশেপাশের দেশ ও দশের সুরক্ষার কথা ভেবে সবাইকে সুস্থ রাখুন। তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ নেমে পড়েছে, সবাই চান করছে পুণ্য অর্জনের জন্য। তো আমার এখন চানের কোনো পরিকল্পনা নেই, হয়তো একটু হালকা জল ছিটিয়ে একটু ঘুরে ঘাড়ে আপনাদের সব কিছু দেখিয়ে আবার হয়তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। আর একটা কথা যেটা বলার, দেখতে পাচ্ছেন চারদিকে জামা কাপড় সব ছড়িয়ে পড়ে রয়েছে, এতে কিন্তু কোনো রকমভাবেই নিজের শুদ্ধিকরণ হয় বলে মনে হয় না। এটাতে প্রকৃতি আরও খারাপের দিকে চলে যায় যতদূর আমরা এটা মনে করি। তো এর আগে আমরা একটা হরিদ্বারের ভিডিওতে দেখিয়েছিলাম, যখন হরিদ্বারকে জল আটকে ড্রেনেজ করা হচ্ছিলো, সেখানে প্রচুর নোংরা কাপড়, ফুল মালা, ওষুধের প্যাকেট, মানুষ মনে করে এগুলো গঙ্গায় ভাসিয়ে দিলে সে শুদ্ধ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, বাট কখনোই সেসব হয় না। এটা হওয়া সেটা হবেই, এগুলো করে আপনি প্রকৃতিকেই নষ্ট করছে। তো এখানেও তাই হবে, এখনই শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন লোকে ফুল মালা দিয়ে পুজো করছে, তার পুরনো বস্ত্র এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছে, এখানে ধূপকাঠি পুঁতে রেখে দিয়ে চলে যাচ্ছে। তো এগুলো আগামীতে আরও বাড়বে। তো বলবো একটু সচেতন নাগরিক হন, এসব না করে আসুন চান করুন, যেটা পুজো দেওয়ার পুজো মন্দিরে দিন। এই গঙ্গা বা সাগরকে এইভাবে নোংরা করার কোনো মানেই হয় না, কারণ মনে রাখবেন এগুলো যত দূষিত হবে তত সমাজ পরিবেশ সব কিছু দূষিত হতে থাকবে, এবং এটা কিন্তু ঘুরে আপনার কাছেই আসবে, অন্য কোথাও কিন্তু যাবেন। আপনি ভাবছেন আমার শরীরের সব জার্ম আমি বাইরে ফেলে দিলাম, বাট এটা কিন্তু ঘুরপথে আপনার কাছেই আসবে। কীভাবে আসবে সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন পরে। তো সেই জন্য বলবো যে পরিবেশকে নোংরা করার কোনো মানেই হয় না। আপনি কোনো উৎসব আনন্দে ভেসে যেতেই পারেন, ধর্মতে মেতে উঠতেই পারেন, বাট তার জন্য পরিবেশকে নষ্ট করার কোনো মানে হয় না। আগেও বলেছি, এখনও বলছি, এগুলোকে সেরকম করবেন না। আসুন ভালোভাবে চান করুন, আপনার পুজো দিন মন্দিরে, ঘুরুন, খাওয়া দাওয়া করুন, থাকুন। তো পরিবেশকে নষ্ট করার অধিকার মনে হয় না কারোরই আছে, কোনো মানুষের, কারণ এই পরিবেশ আমাদেরকে থাকতে দিয়েছে, সেটাকে নষ্ট করার যোগ্যতা বা ধৃষ্টতা আমাদের কারোরই নেই। তো চেষ্টা করবেন যত পরিবেশকে কম নষ্ট করা যায়, সুষ্ঠুভাবে যেইভাবে কাজগুলো যেন করে দেওয়া যায়। আপনারা এই যারা মিলনচিত্র গঙ্গাসাগর বেড়াতে আসছেন, ঘুরতে আসছেন, পুণ্য অর্জন করার জন্য গঙ্গাসাগরে ডুব দিতে আসছেন, তারা যদি মনে করেন এখানে আসার পর কপিলমুনি মন্দির দর্শন করার পর, যদি স্নান করার বা দর্শন হয়ে যাওয়ার পর যদি মনে করেন কিছু সাইট সিন করবেন, করতেই পারেন। এখানে প্রচুর পরিমাণে টোটো, অটো গাড়ি ভাড়া পাওয়া যায়, ম্যাজিক গাড়ি, সেগুলো আপনাকে রিজার্ভ করতে হবে। রিজার্ভ করে নিয়ে আপনাকে ঘুরতে বেরিয়ে পড়তে হবে, এবং গাড়ি রিজার্ভ করলে ওনারা একটু চাইবে দাম, এখন তো সিজন বুঝতেই পারছেন, বাট মিনিমাম 400-500 টাকার নিচে আপনি কোনো রিজার্ভ গাড়ি পাবেন না, টোটো অটো, আর বেশি হবে তো কম হবে না। তো সেগুলো করে আপনারা কিন্তু খুব ইজিলি এখানে আশেপাশে কিছু ছোটোখাটো মন্দির রয়েছে, সেগুলো এখানকার লোকের আপনাদের ঘুরিয়ে দেখাবে, সেগুলো আপনারা ঘুরে দেখে নিতেই পারেন। বাট আমি আজ এই ট্যুরে সেগুলো কভার করছি না। যদি আগামীতে আবারও কখনো আসি গঙ্গাসাগর, তখনও সেগুলো যদি কভার করি আপনাদের সামনে আবার এই ভিডিও তুলে ধরবো। আশা রাখছি এবছরের পর থেকে আগামী প্রত্যেক বছরই গঙ্গাসাগর আসার চেষ্টা করবো, এবং ওখানে প্রচণ্ড ভালো ভালো খাবারের রেস্টুরেন্ট তৈরি হয়ে গেছে, নিরামিষ আমিষ সব রকম খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। তো চাইলে আপনারা এখানে খাওয়া দাওয়া ইজিলি করতে পারেন। যারা একবেলার জন্য আসছেন তারাও ওখানে চান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে আবার বিকালে ফিরতি পথে নিজের বাড়ির গন্তব্যে ফিরে যেতে পারেন, যেটা আমিও করছি। দেখতেই পাচ্ছেন চারদিকে সাজে সাজে রব, আর কদিনের মধ্যেই শুরু হচ্ছে
মহাকুম্ভের পর ঘটা সবথেকে বড় মিলন মেলা ক্ষেত্র গঙ্গাসাগর মেলা, যেটা প্রত্যেক বছর ঘটে থাকে এই গঙ্গাসাগর প্রাঙ্গণে। তো আপনারা যারা যারা প্রত্যেকবার আসেন তারা আবারও আসুন, যারা আগামী দিনে আসতে চাইছেন তারা ওই ভিডিও দেখে রুটটা বুঝে নিয়ে আসতেই পারেন। আর যারা কোনোবার আসেননি তারাও আসুন, আর যারা শারীরিকভাবে আসতে পারছেন না কোনো অক্ষমতার জন্য তারা এই ভিডিওর মাধ্যমে এগুলো উপভোগ করুন। চেষ্টা করছি সবটাই আপনার সামনে তুলে ধরার জন্য। তো দেখতেই পাচ্ছেন সব রকম ফেসিলিটি আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অখল ভারতীয় শ্রী পঞ্চ রামানন্দীয় নির্বাণ আখড়া হনুমানগড়ি অযোধ্যা শাখা কপিলমুনি গঙ্গাসাগর নিঃশুল্ক ধর্মশালা। হয়তো এখানে আপনি কোনো কিছু অর্থের বিনিময় ছাড়াই হয়তো থাকতে পারবেন, এসে আপনাকে কথা বলতে হবে। যদি অ্যাভেলেবিলিটি থাকে তাহলে কিন্তু আপনি হয়তো থাকতে পারবেন। আপনাদের থাকার ব্যবস্থা দেখিয়ে দিলাম, ধর্মশালা। এখানে এসে এখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। আমার হাতে এই মুহূর্তে হাতে সময় নেই বেশি, তাই আমি বেশি কথা বললাম না। তো আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারেন, এটা একটা থাকার সুবন্দোবস্ত রয়েছে এখানে হয়তো। দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর যুব আবাস, পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ ক্রীড়া দপ্তর। অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গ সরকারের যে ইউথ হোস্টেল রয়েছে, আপনারা চাইলে এখানেও কিন্তু সরকারিভাবে যোগাযোগ করে এসে থাকতে পারেন এবং সুলভে থাকার ব্যবস্থাপনাও রয়েছে। এটা একটা গঙ্গাসাগর, এখানে এসে থাকার ভালো ব্যবস্থাপনা।